সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ভাড়াটে বাহিনীর প্রধান ইয়াসের আবু শাবাবকে গুলিতে ঝাঁঝরা করে নির্মূল করেছে হামাস। ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী কনভয় লুট এবং অসংখ্য সাধারণ ফিলিস্তিনিকে হত্যার জন্য ব্যাপকভাবে ঘৃণিত ছিল আবু শাবাব। পপুলার ফোর্সেস হিসেবে পরিচিত তার জঙ্গি গোষ্ঠী ফেসবুকে তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে। গাজায় হামাস বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার যে চেষ্টা ইসরায়েল চালাচ্ছিল, শাবাবের মৃত্যুকে সে চেষ্টায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকায় বসবাসকারী তারাবিন বেদুইন গোত্রের নেতা আবু শাবাব ওই অঞ্চলের কয়েকটি হামাস বিরোধী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছিলেন। গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এসব গোষ্ঠীর উত্থান ঘটে। আবু শাবাবকে ইসরায়েলের দোসর হিসাবে চিহ্নিত করে হামাস তাকে হত্যা কিংবা আটক করতে যোদ্ধাদেরকে নির্দেশ দিয়েছিল। কুখ্যাত আবু শাবাব নিহত হওয়ার পর গাজা জুড়ে এবং বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদ ঘোষণার পর সামাজিক মাধ্যমে বহু ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় গাজা ও লেবানন, ইরাক ও ইয়েমেনের বাসিন্দারা মিষ্টি বিতরণ করছেন, স্লোগান দিচ্ছেন এবং উল্লাসে গুলি ছুড়ছেন। অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার মৃত্যুকে এক বিশ্বাসঘাতকের পতন উল্লেখ করে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান। এক ব্যবহারকারী লিখেন, ইয়াসের আবু শাবাবের মতো অনেক বিশ্বাসঘাতক আছে, সবার একই পরিণতি হতে হবে। আরেকজন লিখেন, এই পরিণতি সব বিশ্বাসঘাতকের প্রাপ্য, যারা শয়তানের কাছে নিজেকে বিক্রি করেছে। আবু শাবাবের জন্য নরক অপেক্ষা করছে। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ শেহাদাহ তার হত্যাকে ইসরায়েলের তৈরি গ্যাং মডেলের পতনের শুরু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অস্ত্র বা সুরক্ষা দিয়ে কখনো ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সমাজের উপর কোনো দালালকে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। লেখক ওমর হাম্মাদ লেখেন, যখন তুমি তোমার মাতৃভূমির সঙ্গে প্রতারণা করবে, মৃত্যুর দিন তুমি এই মাটি থেকে দয়া পাবে না। একজন লেখেন, প্রতিটি বিশ্বাসঘাতকের শেষ জায়গা হলো ইতিহাসের ডাস্টবিন। হামাস সমর্থিত নিরাপত্তা সংস্থা রদা টেলিগ্রামে আবু শাবাবের একটি ছবি পোস্ট করে লিখেছে, আমরা বলেছিলাম ইসরায়েল তোমাকে রক্ষা করতে পারবে না। হামাসের সরকারি টেলিগ্রাম চ্যানেলও বিবৃতি দিয়ে জানায়, দখলদারের দোসর ইয়াসের আবু শাবাবের যে পরিণতি হয়েছে, জনগণ ও মাতৃভূমির সঙ্গে প্রতারণা করা সবার পরিণতি একই হবে। যে দখলদারের হাতিয়ার হওয়ার পথ বেছে নেবে, সে এই পরিণতি এড়াতে পারবে না। দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার আবেদনকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নতুন 2টি জরিপে দেখা গেছে, ইসরায়েলিদের 1/3 বেশি ক্ষমার পক্ষে থাকলেও বিরোধিতার সংখ্যাও 40% উপরে। ইসরায়েলি দৈনিক হারেটস জানিয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের জরিপে 38% উত্তরদাতা নেতানিয়াহুকে ক্ষমা করার পক্ষে এবং 43% বিপক্ষে মত দিয়েছেন। অন্যদিকে চ্যানেল 12-এর জরিপ অনুযায়ী 36% ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ক্ষমা করে দিতে রাজি, তবে যদি শর্ত হিসেবে নেতানিয়াহুর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি যুক্ত হয়, তাহলে সমর্থন বেড়ে দাঁড়ায় 38%। জরিপে দেখা গেছে 48% উত্তরদাতা ক্ষমার বিরোধিতা করেছেন। বিরোধী দলীয় ভোটারদের 79% নেতানিয়াহুকে পদে রেখে ক্ষমা করে দেওয়ার বিপক্ষে। অন্যদিকে জোটভুক্ত দলীয় ভোটারদের 2/3 ক্ষমার পক্ষে। গত বুধবার তেল আবিব জেলা আদালতে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আবার জিজ্ঞাসাবাদ করেছে প্রসিকিউশন। গত রোববার তিনি রাষ্ট্রপতি আইজাক হারজোগের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন, যা সমর্থক ও বিরোধীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। কানের তথ্যমতে নেতানিয়াহুকে যে মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাতে অভিযোগ আনা হয় তিনি ওয়ালা নিউজ সাইট এবং টেলিকম কোম্পানি বেজেকের সাবেক মালিক শাউল অ্যালোভিচকে অনুকূল সংবাদ প্রচারের বিনিময়ে সুবিধা দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় বিঘ্ন ঘটায় নেতানিয়াহু 2 বার আদালত কক্ষ ত্যাগ করেন। তার আইনজীবী আমিদ হাদাদ এবং প্রসিকিউশনের প্রধান ইয়েহুদিত তিরোসের মধ্যে এক পর্যায়ে তর্কও বেঁধে যায়। দুর্নীতি মামলার পাশাপাশি নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগেও মুখোমুখি। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংঘটিত নৃশংসতার দায়ে তার ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ১ ডিসেম্বরের এক টেলিফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুর্নীতির অভিযোগ মোকাবেলায় আরও সহায়তার অনুরোধ জানান। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় বিচারের মুখোমুখি নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার প্রেক্ষাপটে তার মিত্র ট্রাম্প বারবার সমর্থন জানিয়ে আসছেন। ১ ডিসেম্বরের ফোনালাপের পর থেকে ট্রাম্প সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেছেন। ৪ ডিসেম্বর তিনি ক্ষমা প্রার্থনার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনও শেয়ার করেন। তবে সংবাদ মাধ্যমগুলো বলছে, ফোনালাপটি দুইজনের সম্পর্কের ভেতরকার টানাপোড়েনও প্রকাশ করেছে। মার্কিন সরকারের এক মুখপাত্র বলেন, নেতানিয়াহু চান ট্রাম্প তার জন্য আরও কিছু করুন, কিন্তু প্রেসিডেন্ট যা করার সবই করে দিয়েছেন, এর বেশি কিছু আর করতে চান না। এর মধ্যে গাজা ও সিরিয়ায় হামলা সহ একাধিক ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতদ্বৈততা দেখা গেছে। ফোনেও ট্রাম্প সেসব ইস্যু তুলে ধরেছেন। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে তা কোনোভাবেই সফল হবে না। শুক্রবার সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নিহত এসব আলেমের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের শক্তি আমাদের পথ দেখাচ্ছে। নাঈম কাসেম বলেন, লেবানন সহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহর বিকাশ বিস্মিত করেছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক। তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননকে ঐক্যবদ্ধ করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যে কোনো পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সব ধরনের উপায় গ্রহণ করা জরুরি। তিনি আরও জানান, লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। নাঈম কাসেম জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ লেবাননকে রক্ষা করবে এবং কখনো আত্মসমর্পণ করবে না। আগামী বছর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়ায় ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে স্পেন সহ ইউরোপের ৪ দেশ। বাকি ৩ দেশ হল আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তেল আবিবকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল কয়েকটি দেশ। ইসরায়েলের অংশগ্রহণের প্রতিক্রিয়ায় ডাচ সম্প্রচার মাধ্যম অ্যাব্রোডস বলেছে, বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের সংস্থার মৌলিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আয়ারল্যান্ডও ইউরোভিশনে অংশ নেবে না। কারণ হিসেবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরটি গাজায় প্রাণহানির ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটের কথা উল্লেখ করেছে। স্লোভেনিয়া জানিয়েছে, গাজায় নিহত ২০,০০০ শিশুর জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। এদিকে স্পেনের জাতীয় সম্প্রচার সংস্থা আরটিভি জানিয়েছে, গত সেপ্টেম্বর আরটিভি এর বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল প্রতিযোগিতায় থাকলে স্পেন ইউরোভিশন থেকে সরে দাঁড়াবে। সে সিদ্ধান্ত অনুযায়ী দেশটি ইউরোভিশন বয়কট করছে। জানিয়ে আরটিভি জানায়, প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ফলে ২০২৬ সালের ইউরোভিশন ফাইনাল বা প্রাথমিক সেমিফাইনালও আরটিভি সম্প্রচার করবে না। গাজা ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, গাজার পরিস্থিতি অত্যন্ত নাজুক। ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে করা প্রশ্নের জবাবে লিন জানান, চীন আশা করে যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে, মানবিক সংকট কমবে এবং অঞ্চলটিতে দ্রুত শান্তি ফিরবে। এর আগে চীন বারবার যুদ্ধবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। এদিকে গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে $10 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে চীন। এরপর মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখলদারিত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট। সিনহুয়া জানায়, ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সঙ্গত এবং টেকসই সমাধান নিশ্চিত ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি। বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।